The theory of post-industrial society. ইনি হলেন ড্যানিয়েল বেল, যিনি পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির তত্ত্ব প্রবর্তন করেছিলেন। পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি তার বাংলা শিল্প উত্তর সমাজ। তো তার বই দ্য কামিং অফ পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে ড্যানিয়েল বেল এই তত্ত্ব প্রবর্তন করেন। তার প্রবন্ধ ওয়েলকাম টু পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে ড্যানিয়েল বেল তার যুক্তিগুলোর সারাংশ দিয়েছেন। তার মতে পাশ্চাত্যের কয়েকটা দেশ ইন্ডাস্ট্রিয়াল থেকে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল এজে পৌঁছেছে, অর্থাৎ শিল্প সমাজ থেকে শিল্প উত্তর সমাজে তারা পৌঁছেছে। শিল্প সমাজ অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি আর শিল্প উত্তর সমাজ অর্থাৎ পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির মধ্যে একটাই তফাৎ রয়েছে, সেটা হচ্ছে ড্যানিয়েল বেল বলছেন সোর্স অফ ইনোভেশন, অর্থাৎ আবিষ্কার, যেটা পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে সেটা তাত্ত্বিক জ্ঞানের উপর ভিত্তি করে করা হয়, র্যান্ডম ইনোভেশন ছাড়া। যেমন কোনো তাত্ত্বিক জ্ঞান ছাড়াই যে আবিষ্কার সেইটা করা হয় না। পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি হচ্ছে একটা ইনফরমেশন সোসাইটি, অর্থাৎ তথ্য ভিত্তিক সমাজ, এবং এখানে নানাভাবে তথ্য আদান প্রদান করা হয়, যেমন ডেটা প্রসেসিং, রেকর্ড কিপিং, মার্কেট রিসার্চ ইত্যাদি। রেকর্ড ডেটা প্রসেসিং অর্থাৎ যে তথ্য প্রক্রিয়াকরণ, রেকর্ড কিপিং যে বিভিন্ন যে তথ্য বিভিন্ন বিষয়ের সম্পর্কে নথি রাখা, মার্কেট রিসার্চ অর্থাৎ বাজারি যে গবেষণা, এগুলোই হচ্ছে অর্থনৈতিক বিনিময়ের ভিত্তি। তো ড্যানিয়েল বেল বলছেন যে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির যে স্ট্র্যাটেজিক রিসোর্স অর্থাৎ যেটা মূল যে রসদ সেটা হলো তাত্ত্বিক জ্ঞান। পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি নলেজ থিওরি অফ ভ্যালুর উপর ভিত্তি করে গড়া, অর্থাৎ অর্থনীতিতে থিওরি অফ ভ্যালু আছে, মূল্যের তত্ত্ব, যে কোনো কিছু কোনো মূল্য তার যে কিভাবে নির্ধারণ করা হয়। তো এখানে বলছে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির সেখানে মূল্যবান জিনিস হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে জ্ঞান। ট্যালেন্টেড থিঙ্কারস ভার্সেস সায়েন্টিস্ট। ঊনবিংশ শতকের শিল্পে যারা উদ্ভাবন করেছেন, টমাস আলভা এডিসন, আমরা জানি যে তিনি কত জিনিস উদ্ভাবন করেছেন, যেমন ইলেকট্রিক বাল্ব, তারপরে গ্রামাফোন রেকর্ড, ফোনোগ্রাফ
প্রথম যুগের যে গ্রামোফোন রেকর্ড, ফোনোগ্রাফ, তারপরে সিনেমা, এরকম অনেক কিছুই তিনি উদ্ভাবন করেছেন। আবার আলেকজান্ডার গ্রাহাম বেল, তিনি টেলিফোন উদ্ভাবন করেছেন। এই উদ্ভাবকরা তারা নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে এই উদ্ভাবনগুলো করেছিলেন। তাদের কোনো তাত্ত্বিক জ্ঞান ছিল না। অন্যদিকে বিংশ শতকের যে শিল্পগুলো, সেগুলো কিন্তু প্রকৃতির অধ্যয়ন করে প্রযুক্তিতে তার যে প্রযুক্তির মধ্যে দিয়ে সেইটাকে প্রয়োগ করা, এটাই হচ্ছে বিংশ শতকের উদ্ভাবনের বৈশিষ্ট্য। যেমন গ্যাবর, তিনি থ্রি ডাইমেনশনাল অবজেক্ট, অর্থাৎ তিন দিকের যে একটা জিনিস, যেমন ধরো পিরামিড, আচ্ছা, সেটা থ্রি ডাইমেনশনাল, এবং তার সঙ্গে যে আলো, আলো কিভাবে, আলোর যে বিভিন্ন গুণাগুণ, বৈশিষ্ট্য, সেই জ্ঞানটাকে ব্যবহার করে হলোগ্রাম তৈরি করেন। এই হলোগ্রাম এখন ব্যবসায় খুব ব্যবহার হচ্ছে। এমনকি দেখবে তোমাদের পুরনো যে ওই ভোটার কার্ড, যে তোমাদের, সেখানেও দেখবে হলোগ্রাম ব্যবহার করা হয়েছে। ডিজাইন অফ পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। ডিজাইন সোসাইটি কিভাবে সামাজিক এবং প্রযুক্তিগত পরিবর্তনকে আমরা কিভাবে বুঝবো, এই ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিকে আমরা ডিজাইন অফ সোসাইটি সেটাও বলতে পারি। এবার বেল কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছেন, যেমন প্রি ইন্ডাস্ট্রিয়াল, ইন্ডাস্ট্রিয়াল এবং পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির মধ্যে তফাৎটা কোথায়। প্রি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি অর্থাৎ শিল্পের পূর্ব যে সমাজ, তার বৈশিষ্ট্যটা কি? তার বৈশিষ্ট্য হলো যে এইটা প্রকৃতির বিরুদ্ধে, এই সমাজে বলছে গেম এগেইনস্ট নেচার, অর্থাৎ প্রকৃতির বিরুদ্ধে লড়াই করা। মানুষ প্রকৃতির বিরুদ্ধে লড়াই করত বাঁচার জন্য। তাহলে প্রি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে আবার বলি যে প্রি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি ছিল প্রকৃতির বিরুদ্ধে লড়াই করার সমাজ। ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি সেখানে বলছে গেম এগেইনস্ট ফ্যাব্রিকেটেড নেচার ইন হুইচ ম্যান হ্যাজ ডিজাইনড মেশিনস টু এইড হিম ইন দিস পাওয়ার টু ট্রান্সফর্ম দ্য ওয়ার্ল্ড। এখানে প্রকৃতিকে আমরা নিজেদের ইচ্ছে মতন পরিবর্তন করতে গেলে আমরা যন্ত্র উদ্ভাবন করলাম।
এবং তাই দিয়ে বিশ্বকে আমরা পরিবর্তন করলাম। অন্যদিকে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি একেবারেই আলাদা। এখানে বলছে গেম বিটুইন পার্সনস, ব্যক্তিতে ব্যক্তিতে সম্পর্ক, ব্যক্তিতে ব্যক্তিতে খেলা, অর্থাৎ শিক্ষক ছাত্র, ডাক্তার ছাত্র, বস এবং তার কর্মচারী। এখানে প্রকৃতি একেবারেই বাদ চলে যাচ্ছে, শুধুমাত্র মনোরঞ্জনের জন্য ছাড়া। তাহলে বেসিক এক্সপিরিয়েন্সটা কি, মূল সম্পর্কটা কি, যে আমার সঙ্গে অন্যদের সম্পর্কটা কিরকম। এবং আরেকটা কথা ড্যানিয়েল বেল বলছেন, পিপল ডু নট নো হাউ টু লিভ ইজিলি উইথ ওয়ান অ্যানাদার। মানুষ জানে না যে সহজভাবে একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক রাখা। এখানে তারা একটা এক্সটার্নাল আর্টিফ্যাক্ট বা প্রযুক্তি তাদের দরকার। যেমন ধরো টেলিফোন, যখন উনি লিখছেন তখন কিন্তু ইন্টারনেট বেরোয়নি। তো ফলে এই প্রযুক্তির উন্নতির ফলে কি হয়েছে, যে ব্যক্তির যে বিশ্ব সেটা অনেক বেড়ে গেছে। একজন ব্যক্তিকে আমরা এখন যাদেরকে আমি চিনি অনেক বেড়ে গেছে। ধরো একজন ভদ্রলোককে আমি জীবনে দেখিনি, কিন্তু তার সঙ্গে আমার নিয়মিত কথা হয়। আমেরিকাতে তিনি বসে আছেন, আমি ভারতে বসে আছি। ইন্টারন্যাশনাল কোলাবোরেশনের আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক মানে তার সঙ্গে আমার কোনো মুখোমুখি কোনোদিন দেখা হয়নি, কিন্তু তার সঙ্গে আমি কাজ করে আমি আমরা একটা বিদ্যাসাগরের উপর ভিডিও ফিল্ম তৈরি করেছিলাম। আমার বন্ধুরা সারা বিশ্বে ছড়িয়ে আছে, কেউ রাশিয়াতে আছে, ইউক্রেনে, কেউ আছে আমেরিকাতে। তাদের সঙ্গে যোগাযোগটা কিভাবে রাখবো? আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাদের সঙ্গে, এইভাবে তাদের সঙ্গে এই গ্রুপের মাধ্যমে আমরা কথা বলি, যদিও আমাদের বহু বছর দেখা হয় না। তো এইভাবে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে প্রযুক্তির উন্নতিকে আমরা কাজে লাগাচ্ছি। ইম্প্যাক্ট অফ মডার্ন টেকনোলজি, প্রযুক্তির আধুনিক যে প্রযুক্তি তার প্রভাবটা কি। নিউম্যান বলছেন যে আধুনিক প্রযুক্তি যে দ্রুত গতিতে তার উদ্ভব হচ্ছে, তার ফলে আমাদের যে যে সময় সেটা কিন্তু অতটা কমছে তা নয়, কিন্তু এলাকা অনেক বেড়ে যাচ্ছে। আমরা একই কাজ কম সময় না করে আমরা যেটা করছি, যে বৃহৎ আকারে কাজ, লার্জ স্কেল অপারেশন একই সঙ্গে করা যাচ্ছে। এই যে বিবর্তন, তার একটা প্রাকৃতিক সীমারেখা আছে, সেটা হচ্ছে পৃথিবীর যে আয়তন। পৃথিবীর আয়তন হচ্ছে এর সীমারেখা।
limits in the geopolitical sphere. জিওপলিটিক্স এখনকার দিনে এই একটা কথা আমরা জানি যে ভৌগোলিকভাবে ভৌগোলিক রাজনৈতিক অঞ্চলে আমেরিকা ধরো পাকিস্তানের সঙ্গে ভারতের সঙ্গে আলোচনা করছে চীনকে কিভাবে ঠেকানো যায়, এটা হচ্ছে জিওপলিটিক্স। কিন্তু এখন প্রযুক্তির ফলে কি হচ্ছে, ড্যানিয়েল বেল বলছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটাই ছিল শেষ যুদ্ধ যেটা বিশাল বিশাল যে ভূমির ওপর যুদ্ধ হয়েছিল। হিটলার যখন রাশিয়া আক্রমণ করে, রুশরা তারা পিছু হটতে শুরু করে। পরে অবশ্য তারা পাল্টা আক্রমণ করে এবং জার্মানদের পর্যুদস্ত করে। এটা হচ্ছে ঘটনা। কিন্তু এখন যুদ্ধের চরিত্রটাই বদলে গেছে। এখন আর ওই ধরনের কৌশলগত যে পিছু হটা সেটা কিন্তু যাবে না। কেন? কোথায় পিছু হটবে? ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম যাকে বলে, তার থেকে কি তার তার যে ভৌগোলিক যে সে যে কোনো জায়গায় গিয়ে শত্রুকে মারতে পারে, তো সেখান থেকে কিন্তু কারোরই নিস্তার নেই। রেভলিউশনস ইন কমিউনিকেশনস টেকনোলজি, প্রযুক্তি, যোগাযোগের যে প্রযুক্তি তাতে যে বিপ্লব এসছে, এর ফলে তাৎক্ষণিকভাবে বিশ্বের এক জায়গা থেকে আরেক জায়গায় আমি তথ্য পাঠাতে পারি। বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই প্রযুক্তির ফলে সঙ্গে সঙ্গে আমরা টাকা পাঠাতে পারি, সঙ্গে সঙ্গে আমরা শেয়ার বাজারের খবর পেতে পারি, মুহূর্তের মধ্যে আমরা টাকা পাঠাতে পারি। কিন্তু উনি বলছেন যে এর ফলটা কি হচ্ছে, হোয়াট হ্যাপেন্স when the whole world becomes part of an interactive network, কি হবে? এর ফলে যে এই যে আধুনিক দেশগুলির যে বিশাল ব্যাপ্তি, তার ফলে অনেকগুলো প্রশ্ন ওঠে। এক হচ্ছে হোয়াট ডাজ পার্টিসিপেশন মিন, অংশগ্রহণ কাকে বলবো? হোয়াট ইজ দ্য ক্যারেক্টার অফ হিউম্যান কন্ট্যাক্ট, মানুষে মানুষে যোগাযোগের চরিত্রটা কি? হচ্ছে হোয়াট ইজ দ্য লিমিটস অফ হিউম্যান কম্প্রিহেনশন, মানুষের বোঝার সীমাবদ্ধতা কোথায়, সীমারেখাটা কোথায়? এই যে বিশাল বিশাল পরিমাণে যে যোগাযোগ ব্যবস্থা হচ্ছে, তার ফলটা কি হচ্ছে? এর ফলে একটি কেন্দ্রীয় যে একটা সেন্ট্রাল পাওয়ার, একটা কেন্দ্রীয় যে ক্ষমতার উৎস, সেটা সমাজকে নিয়ন্ত্রণ করতে পারে। Increase in scale of communication and transportation increases the ability of a central power to control society, particularly when there is a command and control system. এটা করা যায় যে একটা কেন্দ্রীয় যে ক্ষমতা, কেন্দ্রীয় একটা
প্রশাসন, তারা গোটা সমাজটাকে নিয়ন্ত্রণ করতে পারে, তার ক্ষমতা রাখে। যেমন এই যে গেল বছর যে লকডাউন হয়েছিল, এটা পুরোটাই তো কেন্দ্র নিয়ন্ত্রণ করেছিল, পুরোটাই তো দিল্লি থেকে নিয়ন্ত্রণ করেছিল। প্রধানমন্ত্রী ঘোষণা করলেন লকডাউন হবে এবং কতগুলো নিয়ম বেঁধে দিলেন, এবং সেই অনুযায়ী সারা দেশ কাজ করলো। এর ফলে কি হলো, যে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পেল। ২ নম্বর হচ্ছে লিনিয়ার এক্সটেনশন। লিনিয়ার এক্সটেনশন মানে সমান্তরাল যে সমান্তরাল ভাবে যে বৃদ্ধি পাওয়া, সেটা একটা প্রতিষ্ঠানকে তৈরি করতে পারেনি। সেটা একটা বড় প্রতিষ্ঠান হতে করে না। সেটার একটা থ্রেশহোল্ড তৈরি করে, একটা সীমারেখা তৈরি করে, যা সেটাকে বদলে দেয় বা পাল্টে দেয়। পলিটিক্যাল প্রবলেমস পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে পলিটিক্যাল প্রবলেমস কি? মূল পলিটিক্যাল প্রবলেম পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে বলছে যে একটা দেশের বৈজ্ঞানিক নীতি কি হবে, মানুষের মানব বিজ্ঞান সেইটা যত্ন করার দরকার, সেটা লালন পালন করার দরকার হবে। শেষে বলছে ইন দ্য এন্ড দ্য মেজর পলিটিক্যাল প্রবলেম উইল বি দ্য পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিস ইনফরমেশন পলিসি। আসল রাজনৈতিক যে সমস্যা হবে, যে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির যে ইনফরমেশন পলিসি অর্থাৎ তথ্য নীতি, সেইটা। এবার আমরা দেখি যে ট্রেন্ডস ইন পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি কি হবে, তার ফরওয়ার্ড, তার যে কামিং অফ পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির 1999 সালের যে ফরওয়ার্ডে ড্যানিয়েল বেল দেখাচ্ছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে তার আগের 25 বছর কি 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 পরিবর্তন হয়েছে। প্রথম বলছেন ম্যানুফ্যাকচারিং থেকে সার্ভিস রূপান্তর। ম্যানুফ্যাকচারিং আমরা জানি যে শিল্প সমাজের ভিত্তি হচ্ছে উৎপাদন, দ্রব্য উৎপাদন করা, এটাই তো শিল্প সমাজের ভিত্তি। কিন্তু ড্যানিয়েল বেল দেখাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে যে ম্যানুফ্যাকচারিং বা দ্রব্য উৎপাদন করার থেকে সেবামূলক কাজ সেটা বেশি প্রাধান্য পাচ্ছে। বলছে আগে 26 মিলিয়ন আমেরিকান তারা ম্যানুফ্যাকচারিং এ ছিল, কিন্তু তাদের সংখ্যাটা কমে 18 মিলিয়ন হয়েছে। সেবামূলক কাজ বেড়েছে। সেবামূলক কাজগুলো কি, যেমন ধরো ট্যাক্সি চালানো থেকে শুরু করে ব্যাংক বা ইন্স্যুরেন্সে যারা কাজ করে তারাও কিন্তু উৎপাদন করছে, কিন্তু তারা সেবামূলক উৎপাদন করছে। অকুপেশনাল চেঞ্জেস বলছে আনস্কিলড এবং সেমি স্কিলড ওয়ার্কার তারা কমে যাবে, অর্থাৎ যারা অদক্ষ বা আংশিকভাবে দক্ষ সেই শ্রমিকদের সংখ্যা কমে যাবে, বরং প্রফেশনাল এবং টেকনিক্যাল এমপ্লয়মেন্ট বাড়বে। যাদের যারা প্রফেশনাল, যারা নানা ধরনের বৃত্তি, যেমন ধরো ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি, এবং টেকনিক্যাল এমপ্লয়মেন্ট টেকনিশিয়ান যারা,
যারা বিভিন্ন যে প্রযুক্তিগত কাজ জানে তাদের যে চাহিদা বাড়বে। প্রপার্টি অ্যান্ড এডুকেশন, এখানে শিক্ষাটাই হচ্ছে সামাজিক সচলতার এখন মাপকাঠি, সম্পত্তি নয়। ফাইন্যান্সিয়াল অ্যান্ড হিউম্যান ক্যাপিটাল, আগে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল সেটা গুরুত্বপূর্ণ ছিল, অর্থাৎ অর্থ, আর্থিক পুঁজি সেটা আগে গুরুত্বপূর্ণ ছিল। আজকে বলছে মানবিক পুঁজি হচ্ছে সমাজকে বোঝার, সমাজের যে কতটা শক্তি সেইটা বোঝার মাপকাঠি। টেকনোলজি অ্যান্ড ইন্টেলেকচুয়াল টেকনোলজি, এখনকার যুগে ইন্টেলেকচুয়াল টেকনোলজিটাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। ইন্টেলেকচুয়াল টেকনোলজিতে কি, যে প্রযুক্তি, বৌদ্ধিক যে প্রযুক্তি তার মধ্যে যে উচ্চ উচ্চ মার্গের গণিত সেইটা শিল্পোত্তর সমাজের একটা মৌলিক জায়গায় রয়েছে, এসেনশিয়াল এলিমেন্ট হয়ে গেছে। ইনফ্রাস্ট্রাকচার, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির ইনফ্রাস্ট্রাকচার ছিল ট্রান্সপোর্টেশন, অর্থাৎ এক জায়গাতে যানবাহনের ব্যবস্থা। আর পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির পরিকাঠামো কি রয়েছে, যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন। কমিউনিকেশন নানাভাবে, সে তোমার টেলিফোন থেকে শুরু করে ইন্টারনেট অবধি। নলেজ থিওরি অফ ভ্যালু, শিল্প সমাজে ছিল লেবার থিওরি অফ ভ্যালু, অর্থাৎ শ্রমিকরা বা শ্রম শক্তি সে যে মূল্য তৈরি করছে সেই যে তত্ত্ব, সেটা ছিল লেবার থিওরি অফ ভ্যালু। আর পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে হচ্ছে নলেজ থিওরি অফ ভ্যালু, জ্ঞানের মূল্যটা কতটা সেইটা নিয়ে একটা তাত্ত্বিক আলোচনা হচ্ছে। তার যে তত্ত্ব পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, সেখানে বেল তার বেলের এই বইটি কামিং আপ পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি নিউ ইয়র্ক রিভিউ অফ বুকসে ল্যাস্ক বলে একজন, এই যে ল্যাস্ক বলে একজন তিনি রিভিউ করেছিলেন। এখানে বেল বলছেন যে তার যে তত্ত্ব সেটা একটা নতুন তত্ত্ব, এবং এটা উনি বলেছিলেন যে তিনি কোনো ভবিষ্যতের সমাজের কথা বলছেন না, তিনি একটি অ্যানালিটিক্যাল কনস্ট্রাক্টের কথা বলছেন, অর্থাৎ অর্থাৎ শুধুমাত্র একটা তাত্ত্বিক ধারণার কথা বলছেন। বেল মনে করছেন যে সমাজকে তিনটে মানে তাত্ত্বিক দিক থেকে বিশ্লেষণ করলে তিনটে ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে সোশ্যাল স্ট্রাকচার, অর্থাৎ সামাজিক গঠন, দ্য পলিটি, পলিটি হলো হচ্ছে রাজনৈতিক সমাজ, এবং কালচার অর্থাৎ সংস্কৃতি। এই যে বিশ্লেষণ সেটা মার্ক্সবাদ এবং ফাংশনালিজমের বিপরীতে যায়। ড্যানিয়েল বেলের এই দাবির উত্তরে লাস্ক বলছেন যে মার্কিন সমাজের মূল যে পরস্পর বিরোধিতা হচ্ছে, মেজর কন্ট্রাডিকশন হচ্ছে যে একটাই বিষয়, যে বিশাল পরিমাণে উৎপাদন হচ্ছে কিন্তু
ব্যক্তিগত লাভের জন্য। এই যে উৎপাদন, সেটা মানুষের প্রয়োজনকে বারবারই মেটাতে পারে, এবং এই ব্যবস্থা সেটা এখনো টিকে আছে। যুদ্ধের মাধ্যমে, ঔপনিবেশিক মাধ্যমে, যে কৃত্রিম অভাবের মাধ্যমে, নতুন 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 প্রয়োজন মেটাচ্ছে, যেগুলো বলছে যে ব্যক্তিগত, যে নিজেকে উন্নত করার জন্য বা নিজের প্রয়োজন মেটানোর জন্য এইগুলো প্রয়োজন, খুব প্রয়োজন। যেমন ধরো আমি বলছি যে একটা সময়, ধরো আমি যখন পড়াশোনা করেছি, তখন কিন্তু কম্পিউটার জানা খুব একটা দরকার ছিল না। কম্পিউটার তো দূরস্ত, টাইপরাইটারও ব্যবহার করিনি, হাতেই লিখতাম, এবং লাইব্রেরিতে লং হ্যান্ডে নোটস নিতাম। কিন্তু আমার ছেলে মেয়ে যখন পড়াশোনা শুরু করলো, তখন কম্পিউটার কেনাটা অতি প্রয়োজনীয় হয়ে পড়লো। কেন? না, তাদের কম্পিউটার শিখতেই হবে। আর এখন যে কোনো লেখা ছাপাতে গেলে তোমাকে কম্পিউটারেই লিখতে হবে, কি ইংরেজি কি বাংলা। কম্পিউটার প্রোগ্রামে লিখে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড লিখে, তবেই তোমাকে পাঠাতে হবে, তবেই আমি পাঠাতে পারবো। আজকে এর ফলে এর ফলে কি হয়েছে? এর ফলে কম্পিউটার বা একটা ল্যাপটপ অন্তত সবার প্রয়োজন হয়ে পড়েছে। এই যে প্রয়োজনীয়তা, সেটা আজ থেকে আমি যখন আজ থেকে ৩০ বছর আগে এটা ছিল না। কিন্তু এখন এই নতুন যুগে এইটা অতিমাত্রায় প্রয়োজন। এবার আমরা রাষ্ট্রের সম্পর্কে আসি, যে রাষ্ট্র, লাস্ক বলছেন, রাষ্ট্র কাদের দ্বারা নিয়ন্ত্রিত? The state is controlled by owner managers of big corporations. Both serves corporate needs by socializing the cost of education, research and development, highway construction, etc., regulates the market and attempts to guarantee a stable political climate for investment abroad. রাষ্ট্র কি করছে? রাষ্ট্র কাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? বড় বড় কর্পোরেট, যে সংস্থার দ্বারা, এবং তারা কর্পোরেটদেরই প্রয়োজন মেটাচ্ছে। এই যে কৃষক আন্দোলনের, দীর্ঘদিন ধরে কৃষক আন্দোলন হলো, তাদের অভিযোগটা কি? অভিযোগ হচ্ছে আদানি আম্বানিদের হাতে মোদি তাদের তুলে দিচ্ছে। যেখানে লাস্ক বলছেন তো যে কর্পোরেটদের স্বার্থেই শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে, এখানেও সেটা হয়েছে। এই ভারতেও এই যে নতুন যে শিক্ষানীতি, সেটা কিন্তু কর্পোরেটদের স্বার্থেই। গবেষণা, উন্নয়ন, হাইওয়ে কনস্ট্রাকশন, এই যে রাস্তা তৈরি, সবই কিন্তু কর্পোরেটদের স্বার্থে করা হয়েছে, এবং যাতে কোনো রকম কর্পোরেটদের স্বার্থ ক্ষুণ্ণ না হয়, সেই জন্যে সরকার থেকে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে দমন পীড়ন। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে
2018 সালের মে মাসে তামিলনাড়ুর থুতুকুডি বা টিউটিকোরিনে পুলিশ ফায়ারিং করে 14-15 জনকে মেরে ফেলে। কি হয়েছিল ঘটনাটা? যে মানুষ আন্দোলন করছিল স্টারলাইট বলে একটি কোম্পানির বিরুদ্ধে। তারা অভিযোগ করছিল স্টারলাইট কপার, সেই কোম্পানিটি তাদের যে বাতাসে বিষ ছড়াচ্ছে, তার মাটিতে বিষ ছড়াচ্ছে এবং এটাকে বন্ধ করতে হবে। তো রাষ্ট্র করল কি? রাষ্ট্র মানুষের কথা শুনলো না, তারা বরং কর্পোরেট স্বার্থেই আন্দোলনকে দমন করার জন্যেই গুলি চালালো এবং এই গুলি চালাতে 13-14 জন মারা গিয়েছিল, 400-র ওপর স্থায়ীভাবে পঙ্গু হয়ে গিয়েছে। তো লাস্ট আরেকটা কথা বলছেন যে বেসিক কন্ট্রাডিকশন ইন আমেরিকান সোসাইটি, এটা মনে রাখার দরকার যে আমেরিকান সমাজের কথাই বলছেন। The basic contradiction in American society do not spring from social, political, and cultural realm. They spring from the irrationality of capitalism itself. আমেরিকান বা মার্কিন সমাজের যে কন্ট্রাডিকশন, এটা কিন্তু ভারতের ক্ষেত্রেও সমানভাবেই এখন প্রযোজ্য। যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মূল যে পরস্পর বিরোধিতা, সেটা কিন্তু কোনো সামাজিক, রাজনৈতিক বা সাংস্কৃতিক যে দিক থেকে আসছে না, সেটা ধনতন্ত্রের যে ইররাশনালিটি, ধনতন্ত্র যে পুরোটাই যে যুক্তিবাদ তা তো নয়, সেই ধনতন্ত্র থেকেই কিন্তু আসছে। বলছে it is a mistake to confuse the part with the whole, to argue that changes in technique, that is knowledge, to have profound effect on everything else. এটা একটা ভুল যে যদি আমরা সমগ্র সমগ্রকে আমরা একটা অংশকে সমগ্র ভাবি, আমরা যদি ভাবি যে শুধুমাত্র কৌশল বদলালেই সবকিছু বদলে দেওয়া যাবে, এটা কিন্তু মস্ত বড় ভুল। তাহলে লাস্ট কি বলছেন? যে লাস্ট বলছেন যে মার্কিন সমাজের মূল যে কন্ট্রাডিকশন, সেটা হচ্ছে যে বিশাল পরিমাণে উৎপাদন হচ্ছে মুষ্টিমেয় কিছু মানুষের লাভের জন্যে। 2 নম্বর হচ্ছে যে এই রাষ্ট্র, সেটা কিন্তু কর্পোরেটদের দ্বারা চালিত হচ্ছে এবং কর্পোরেটদেরই স্বার্থে কাজ করছে। 3 নম্বর হচ্ছে বেসিক কন্ট্রাডিকশন আমেরিকান সোসাইটি সমাজে বলছে ধনতন্ত্রই হচ্ছে মূল কন্ট্রাডিকশন, ইররাশনালিটি অফ ক্যাপিটালিজম। এবং শেষে উনি বলছেন যে সমগ্র অংশকে সমগ্র বলে ভুল করলে, সমগ্র মনে করলে ভুল করা হবে এবং শুধুমাত্র কিছু কৌশল বদলালেই মনে করা উচিত নয় যে সবকিছুই বদলে যাবে। তো এই হলো রেফারেন্স, যার উপর ভিত্তি করে আমি এই লেকচারটা দিলাম। এইখানেই আমরা এই লেকচার শেষ করলাম।